জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নিজ বিভাগের মধ্যে কম্বিনেশনে তোমার জন্য নির্ধারিত একটা তারিখ ঠিক হবে ভাইবার জন্য। ফলে নিজ বিভাগ থেকে যে তারিখটি ঠিক হবে সেটির জন্য নিজ বিভাগের নোটিশটি ভালো করে ফলো করতে হবে, কোন দিন কখন ভাইবা বোর্ডে আমাকে উপস্থিত হওয়া লাগবে। কেমন? তারপরের বিষয় আসছে আমাদের কি কি সরঞ্জামাদি বা কাগজপত্র নিয়ে যেতে হবে ভাইবার দিন। আমাদের প্রথমেই লাগবে রেজিস্ট্রেশন কার্ড। যে রেজিস্ট্রেশন কার্ড তোমরা শুরুতেই পেয়েছো, তথ্যাবলীর ভিত্তিতে তোমাকে রেজিস্ট্রেশন কার্ড অন্তত পরীক্ষার আগে দিয়েছে। পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেটিও তোমার লাগবে। এরপরে তোমার প্রয়োজন হবে কলেজ আইডি কার্ড। কলেজ আইডি কার্ড, কলম ইত্যাদি বিষয় তোমার জন্য প্রয়োজন হবে। আশা করছি এগুলো তোমাদের সাথেই আছে। তোমরা এগুলো ভাইবার আগের দিন অন্তত সংরক্ষণ করে রাখবে নির্দিষ্ট একটা জায়গায় বা ফাইলে, যাতে করে পরের দিন কোথাও খোঁজাখুঁজি করা না লাগে। এর পোশাকের ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধান্বিত থাকি ভাইবার ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কি বিষয় ফলো করা লাগবে একটু দেখো। কালো কালারের ফুল হাতা শার্ট, আমাদের শার্ট হাফ হাতা কিংবা টি শার্ট এগুলো চলবে না ভাইবাতে। আমরা ফর্মাল বা আনুষ্ঠানিক পোশাক পরার চেষ্টা করবো, সেক্ষেত্রে ফুল হাতা শার্ট এবং সেটা এক কালার কালো প্যান্ট হলে ভালো হয়। শার্টটাও যদি এক কালার হয় কিংবা হালকা স্ট্রিপ ছোট ছোট চেকের হয়, হালকা স্ট্রিপ বা ছোট চেকের হয়, সেক্ষেত্রেও চলতে পারে, কিন্তু মানানসই হতে হবে যেন সেটা ফর্মাল বা আনুষ্ঠানিক কোনো আনুষ্ঠানিকতা বা পোশাকের ক্ষেত্রে এই বিষয়টি যেন তোমার নজরে থাকে। অর্থাৎ শার্টের ক্ষেত্রে তাহলে এক কালার ফুল হাতা শার্ট, এক কালার কালো প্যান্ট এবং যদি শু হয় সেটা সবচেয়ে ভালো হয়। এছাড়াও ভালো বা পরিচ্ছন্ন পরিপাটি স্যান্ডেলও কিছু ক্ষেত্রে চলতে পারে। এরপরে পোশাক মেয়েদের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে থ্রি পিস শাড়ি উভয়টি চলবে। শাড়ি অনেক সময় আমরা প্রিফার করি, তা না হলে থ্রি পিস এবং বোরকাও চলতে পারে, অসুবিধা হবে না। তবে ভারী অলংকার বা মেকআপ ইত্যাদি বিষয় পরিহার করা লাগবে, কারণ এটি কোনো পার্টি না কিংবা এটি কোনো ইনফর্মাল অনুষ্ঠান বা আয়োজন না বা সামাজিক কোনো অনুষ্ঠান না, এটা আনুষ্ঠানিকতা। ফলে ভারী অলংকার এবং মেকআপ পরিহার করতে হবে। তারপরে হাই হিল বা জুতো না পরা। যদি হাই হিল পরো বা জুতা পরো, অনেক সময় যদি নার্ভাসনেসের কারণে তুমি কি বলে হোঁচট খাও কিংবা পড়ে যাও, সেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে, তোমার জন্য বিব্রতকর হতে পারে এবং তোমার আশপাশের পরিস্থিতিও কিছুটা সময়ের জন্য বিব্রতকর বা অস্বস্তিকর হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হাই হিল বা উঁচু জুতা না পরে আসতে হবে। এরপরে উভয়ের ক্ষেত্রে কয়েকটি কথা না বললে না, সেটি হচ্ছে পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক হতে হবে। অমুক পোশাকটি লাগবে, অমুক পোশাকটি লাগবে, এটির চাইতে বরং তোমার কাছে যেটি আছে তার মধ্য থেকে সবচেয়ে মানানসই পরিপাটি পরিচ্ছন্ন আকারে যে পোশাকটি তুমি প্রস্তুত করতে পারছো সেটি পরেই তুমি আসতে পারো। এবং আগে থেকে সেটি স্তরি করে রাখতে হবে বা লন্ড্রি করে নিতে হবে, কেমন, যেন ভাঁজ না থাকে। তারপরে টাইট বা বডি ফিটিং পোশাক পরিহার করতে হবে, কারণ এগুলো আমাদের শোভনীয় দেখায় না। তারপর উৎকট বা দৃষ্টিকটু রঙের পোশাক পরিহার করতে হবে। হঠাৎ করে দেখা গেল যে কেউ একজন একেবারে হলুদ কালারের শার্ট পরে আসছে কিংবা একেবারে খুব বড় বড় চেকের কি বলে শার্ট পরে আসছে। তো এরকম মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক উৎকট কালার কিংবা দৃষ্টিকটু কি বলে রঙের কোনো পোশাক পরিধান করা যাবে না। তারপরে রয়েছে আমরা কিভাবে প্রবেশ করব এবং বসবো। প্রবেশ করবার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে, দরজা যদি বন্ধ থাকে দরজা খুলে দৃষ্টি আকর্ষণ করে অনুমতি চাইবে যে আমি কি আসতে পারি স্যার, কিংবা মে আই কাম ইন স্যার, তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করো। অনুমতি পেলে তারপরে তুমি কাছে গিয়ে সালাম দেবে, কাছে গিয়ে সালাম দেবে, না বসে দাঁড়িয়ে থেকে। তারপর বসার কথা বললে বা বসতে বললে স্যাররা, তখন ধন্যবাদ জ্ঞাপন করে বসবে বা বসে ধন্যবাদ জ্ঞাপন করবে। তারপর বসার ক্ষেত্রে তুমি সোজা হয়ে বসবে। অনেক সময় আমরা বাঁকা হয়ে বসি বা কুঁজো হয়ে বসি, সেটা ভালো দেখায় না, ফলে সোজা হয়ে বসতে হবে তোমাকে। তারপরে হাত রাখা নিয়ে আমরা ভাইবা বোর্ডে খুব অস্বস্তিতে পড়ি। হাত আমরা টেবিলে রেখে ফেলে অনেক সময়, কখনো এভাবে পিছনে শটান করে হাত রাখি, এটাও ঠিক না। তোমার হাঁটু বা পায়ের উপরে হাত স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করবে, কেমন, সোজা হয়ে বসা এবং হাত দুটো হাঁটু বা পায়ের উপরে স্বাভাবিকভাবে রাখা। তারপরে আই কন্ট্যাক্ট করা আর কি, মানে আমরা অনেক সময় ব্ল্যাঙ্ক দৃষ্টি দেই, যে মানে কারো দিকে চোখে চোখ না রাখা কিংবা কোনো জায়গায় বা কোনো জিনিসের দৃষ্টি ফোকাস না রেখে একেবারে ব্ল্যাঙ্ক শূন্য দৃষ্টি দেয় আর কি। হ্যাঁ, তো এটি করা যাবে না। আবার হচ্ছে যে কথা বলছে যিনি সামনে, তুমি একেবারে হাতের দিকে তাকিয়ে গুটিসুটি হয়ে কিংবা নার্ভাস হয়ে কিংবা খুব লাজুক প্রকৃতিতে এমন ভাবে আঁটোসাঁটো হয়ে আছো যেটা হচ্ছে তোমার
লজ্জাশীলতা কিছুটা যেমন ভালো, কিন্তু সেটা অতি লজ্জাশীলতা হলে তোমার জন্য সেটা ভাইবা বোর্ডে নেতিবাচক ঘটবে। আবার আশপাশে বা উপরের দিকে ফ্যান গোড়া কিংবা হচ্ছে দেয়ালে কি আছে ইত্যাদি ইত্যাদি দেখা দেখা এইগুলো বিষয় করার কোনো সুযোগ নাই বা করা যাবে না ভাইবা বোর্ডে। আই কন্ট্যাক্টটা থাকবে ভাইবা বোর্ডে, যদি একজন থাকে তাহলে একজনের দিকে আর কি তাকিয়ে থাকবে, যদি দুইজন তিনজন থাকে তাহলে যিনি যখন কথা বলছেন তার দিকে তাকিয়ে থাকতে পারো, কেমন? ফলে আই কন্ট্যাক্টটি ওভাবে রাখতে হবে। যদি যাদের সামনের জন প্রশ্ন করছেন তারপরে পরের জন, তাহলে একটু ঘোরার মতো পরিস্থিতি হবে তোমার, শুধু এভাবে বডি স্থির রেখে এরকম করে ঘুরবে না, একটু বডিটা বসে থেকে একটু বডিটা তুমি ডান দিকে ঘুরিয়ে মাথাটা ঘোরাতে পারো, আই কন্ট্যাক্টটা যেন তার সাথে হয়। আবার যদি বামের জন থাকে তাহলে একটু হালকা করে ঘুরে তার দিকে আই কন্ট্যাক্ট করা, কেমন? আশা করি বুঝতে পারছো তোমরা। এবং উত্তর যদি না জানা থাকে তখন কি করবে? জানা থাকলে তো উত্তরটি বলবে, এবং শর্ট এবং স্পেসিফিক উত্তর যদি বলতে পারে সব থেকে ভালো। কারণ ভাইবা বোর্ডে তোমাকে ডিটেলস বলতে না বললে সবসময় তোমার কাছে প্রত্যাশিত তুমি ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই না? যদি বলা হয় বাংলাদেশের রাজধানী কি বা কোনটা বা কোন শহর, তখন ঢাকা বাংলাদেশের রাজধানী বা ঢাকা, সংক্ষেপে শর্ট অ্যান্ড স্পেসিফিক, এই বিষয়ে সচেতন থাকা লাগবে। যদি না জানো উত্তর, তখন তুমি বলতে পারো, দু এক সেকেন্ড সময় দিতে পারো তোমার স্মৃতিতে আনার জন্য বা মনে করবার জন্য। যদি না আসে তবুও, তাহলে তুমি বলতে পারো সরি স্যার, উত্তরটি আমার জানা নেই, কেমন? এভাবে তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারো যখন উত্তরটি জানা না থাকবে তখন কি বলতে হবে। তারপরে আমরা দেখি ভাইবা তোমার মোটামুটি শেষ, প্রস্থান করতে হবে, তোমাকে চলে যেতে হবে। স্যাররা বার্তা দেন দুই ভাবে, এক হচ্ছে এখন তোমার ভাইবা শেষ তুমি আসতে পারো, অথবা তোমার ভাইবা শেষ তুমি চলে যাও, সরাসরি বলতে পারে। তো তুমি পরিস্থিতি দেখেই বুঝবা যে তোমার কি করা প্রয়োজন বা কি নির্দেশনা আসছে। তো তোমাকে যখন ভাইবা বোর্ড ভাইবা শেষ করে দিবে, চলে যেতে বলবে, প্রথমেই তুমি তাদের ধন্যবাদ জানাবে, ধন্যবাদ স্যার। তারপর তখন তোমার কাগজপত্র দিয়ে, তোমার এই যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কিংবা এরকম কোনো জিনিস স্যাররা নিয়ে সেটি চেক করে তখন তোমার নির্দিষ্ট ঘরে তোমার জন্য নম্বর বসাবেন। হ্যাঁ, তো সেই কাগজপত্রগুলো প্রথমে সাধারণত নেন বা তোমাকে দিতে হয়, তো ওই কাগজপত্র দিয়ে তুমি গ্রহণ করে নিবে। তারপরে সালাম জানিয়ে স্বাভাবিকভাবে সেখান থেকে উঠে আসবে। এমন না যে ওখান থেকে উঠে চেয়ার থেকে পেছনে পেছনে হাঁটবে, কেমন? এটি করার কোনো প্রয়োজন নাই, এটি করবার কোনো প্রয়োজন নাই। এত সম্মান দেখাতে গিয়ে তুমি হোঁচট খেয়ে পড়ে আহত হয়ে হসপিটালে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটি স্বাভাবিকতাও না, মানে তুমি এমন ভাবে যেন অতিরিক্ত তোয়াজ করছো কিংবা সম্মান দেখাচ্ছ, সেটি তখন খারাপ বার্তা দিবে। তুমি স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে যেন কোনো শব্দ না হয়, তারপর তখন তোমার দরজার দিকে যেদিকে থাকবে সেদিকে তুমি স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তুমি আস্তে আস্তে করে চলে যাবে আর কি, দরজার দিকে মুখ করে। ভাইবা বোর্ড যদি সাইডে থাকে বা পেছনে থাকে সেটি ম্যাটার করবে না, ঠিক আছে? আশা করছি এইভাবে তোমরা প্রস্থানের সময় বিষয়টি খেয়াল রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে কি কি প্রশ্ন করা হবে, কি কি প্রশ্ন করা হবে বা কোথা থেকে প্রশ্ন আসবে। এক্ষেত্রে নিজের সম্পর্কে, অর্থাৎ নিজ ব্যক্তি, আমি যদি ভাইবা বোর্ডে বসি তাহলে আমার সম্পর্কে ভাইবাতে জিজ্ঞেস করবে, আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, আমার পরিবারে কে কে আছে ইত্যাদি বিষয় জিজ্ঞেস করতে পারে। এই ব্যক্তি বলতে নিজের এবং নিজের পরিবার সম্পর্কে, তারপর নিজের স্থান অর্থাৎ নিজের যে এলাকা রয়েছে সে এলাকা সম্পর্কে, ইউনিয়ন, উপজেলা ইত্যাদি বিষয় হতে পারে। তারপর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, জেলাতে সংসদীয় আসন কয়টা, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাইবার কথা মূলত বলছি, ফলে সংসদীয় আসন কয়টা কিংবা জেলাতে দর্শনীয় স্থান কি, এরকম নানান বিষয় আসতে পারে জেলার মধ্যে আর কি। ফলে নিজের সম্পর্কে মোটামুটি সাধারণ তথ্যগুলো তোমরা জেনে রাখবে। এটা তো আর অস্থায়ী না, অনেকগুলো তথ্য তোমরা জানো, আর কয়েকটা তথ্য একটু যাচাই করে নিলেই হবে। তারপর নিজের লক্ষ্য, উদ্দেশ্য, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি বিষয় তোমার কাছ থেকে জানতে শুনতে চাইতে পারেন ভাইবা বোর্ড। তারপরে তোমার কাছে জিজ্ঞেস করবে রাষ্ট্রবিজ্ঞানের কমন কিছু পরিভাষা এবং তত্ত্বসমূহ। ধরো, রাষ্ট্র কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে, সরকার কি, রাষ্ট্রের উপাদান কয়টা, ঠিক আছে? এইভাবে বাংলাদেশের 2-3 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলবো, কিংবা তুমি পড়েছো এরকম কোনো রাষ্ট্রবিজ্ঞানীর বিখ্যাত বইয়ের কথা বলো, ঠিক আছে? এরকম সাধারণ কিছু পরিভাষা, তত্ত্ব ইত্যাদি জানতে পারেন। তারপর লিখিত পরীক্ষার প্রশ্নাবলী, তোমরা যে পরীক্ষা দিয়ে এসেছো, যেটার ভাইবা দিচ্ছ, সেই ভাইবার সেই লিখিত পরীক্ষার প্রশ্নাবলী সাধারণত আমরা ফলো করি তোমার ভাইবার প্রশ্নের ক্ষেত্রে আর কি। যে ক বিভাগের প্রশ্নগুলো, খ বিভাগের প্রশ্নগুলো মূলত হাইলাইট করা হয়। ক বিভাগ থেকে সাধারণত বেশি প্রশ্ন করা হয়, যে তোমার কোন কোর্সের পরীক্ষা ভালো হয়েছে, তোমার এই কোর্স যদি ভালো হয়ে থাকে তাহলে এখান থেকে আমি প্রশ্ন 12টা আছে, 2-4টা প্রশ্ন করে দেখি তোমাকে, তুমি বলো। তো যদি পারে তাহলে কিন্তু পজিটিভলি দেখা হয় যে হ্যাঁ, ছেলেটার
পরীক্ষা ভালো হয়েছে, অর্থাৎ প্রস্তুতিও তাহলে ভালো ছিল বা আছে এখন। তো লিখিত পরীক্ষার প্রশ্নাবলীগুলো ঝরঝরে করে, অন্তত ক বিভাগগুলো পারলে খ বিভাগগুলো উত্তরগুলো মানে বুঝে শুনে আসবে, শুধু মুখস্থ করে না। চলমান জাতীয় আন্তর্জাতিক বিষয়াবলী, যেমন ধরো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, বৈশ্বিক পর্যায়ে কি কি রাজনৈতিক ঘটনা প্রবাহ চলছে, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ কি কি ইত্যাদি বিষয় নিয়েও প্রশ্ন আসতে পারে। কিংবা বর্তমান রাষ্ট্রপতির নাম কি, বর্তমান কি ধরনের সরকার রয়েছে, এর প্রধানের নাম কি, বর্তমানে সংসদ আছে কিনা ইত্যাদি নানান বিষয় চলমান আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্য থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে। ফলে আমরা দেখছি প্রশ্ন এইসব জায়গা থেকে আসতে পারে। আশা করছি মোটামুটি ভাইবার জন্য তোমাদের যেগুলো বিষয় প্রয়োজন ছিল সবগুলো আলোচনা করেছি। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন, মতামত, মন্তব্য থাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশা করছি তোমাদের লিখিত পরীক্ষা যেমন ভালো হয়েছে, ভাইবাটি অনেক বেশি চমৎকার হবে। আল্লাহ হাফেজ।